সকাল 10টা নাগাদ পাণ্ডুগড় এসে পৌঁছেছে বাল্যবন্ধু অতুল রায়ের বাড়ি। বেশ কয়েকটা বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না। কাল বিকেলে হঠাৎই অতুলের ফোন পেলাম। গ্রীষ্মে ছুটি চলছে, তেমন কোনো কাজের চাপও নেই, তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলেই এলাম। এখানে পৌঁছে দেখি আমাদের কলেজ লাইফের আরও এক বন্ধু সঞ্জু আমন্ত্রিত হয়েছে। 3 বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। সন্ধ্যার কিছু আগে আমরা মহিপুর রাজবাড়ির সামনে এসে হাজির হলাম। কিছুটা এগোতেই রাজবাড়ির চৌকাঠে পা রাখতেই গার্ড ভুম্বল সিং আমাদের সাথ দিল। তারই মুখ থেকে শুনলাম কিছু গাঁজাখুরি গল্প। এই সিংহবংশীয় এক রাজা বিজয় প্রতাপ নাকি মারা গেছেন কয়েকশো বছর আগে, কিন্তু আজও নাকি তার আত্মা এবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রাজার পরিবারের কেউ এখানে থাকে না? পরিবার? আজ যে এই রাজবংশের কেউ বেঁচেই নেই। দূর সম্পর্কে যারা আছেন তারাও আসতে সাহস পায় না। সাহস পায় না মানে? আরে ওই যে বললাম, রাজার প্রেতাত্মা। বিজয় প্রতাপের মৃত্যুর পরেই শুরু হয় এই বংশের বিপর্যয়। রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন যাকে বলে নষ্ট পুরুষ। মদ আর মেয়ে মানুষ নিয়েই সারাক্ষণ বিভোর হয়ে থাকতেন, আর ওদিকে বন্ধুরা মজা লুটত। আর কি, রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে। রাজবাড়িটা একটা নোংরামির ঘাঁটিতে পরিণত হলো। শেষে তো বাজারে অনেক বদনামও করে ফেললেন অজয় প্রতাপ। অবশেষে হঠাৎই একদিন খবর এলো তিনি নাকি খুন হয়েছেন। খুন ধরা পড়েনি অবশ্য, তবে লোকে বলা বলি করে সিংহবংশের অবশিষ্ট সম্মানটুকুই বজায় রাখতে নাকি বিজয় প্রতাপের আত্মাই তার ছেলেকে খতম করেছে। আমি হেসে মন্তব্য করলাম, রাজার প্রেতাত্মা ওসব কিছু নয়। সম্পত্তিগ্রাসের লোভে বন্ধুরাই কেউ মেরে ফেলেছে দেখুন বিকারগ্রস্ত বিজয় প্রতাপকে। আমার কথা শুনে গার্ডটা কেমন একটা ব্যঙ্গ হাসি এসেছিল। এদিক ওদিক ঘুরে রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম। আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছে এক ঘরে। রাতে সঞ্জু আমাকে একটা মোটা সোনার হাড় বের করে দেখালো। আমি চিনতে পারলাম, এটা তো রাজা বিজয় প্রতাপের মূর্তির গলায় দেখা সেই চেনটা। আমি চিৎকার করে উঠলাম, এই সঞ্জু, এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস? হ্যাঁ, তো কি হয়েছে? মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল, তাই ঝেড়ে দিলাম। এটা এবার আমার গলায় ঝুলবে। দেখ ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয়। দূর, বাদ দে তো, যত সব ছেলে বলানো গল্প। তা হোক গে, তোর চুরিটা তো করা হন নাই। কাল আমরা দুজন রাজবাড়িতে আবার যাব। তুই চুপি চুপি যে টাকার জিনিস সেটাই রেখে আসবি, ওকে? আবে, কালকে চিন্তা কাল হবে। ঘুমাতো। এত দামি একটা চেন ফালতু ফালতু হাতছাড়া করো, পাগল নাকি? সঞ্জু, এই সঞ্জু ভাই, সারা দে। কোথায় তুই? সকাল হয়ে গেল, এবার তো বেরো। সকালে বাইরে অতুলের হাঁকাহাঁকি শুনে ঘুম ভাঙতেই দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি। ধীরপির করে উঠে আমি অবাক হয়ে গেলাম, সঞ্জু ঘরে নেই। মনে পড়লো রাতের স্বপ্নটার কথা। একটা বৃহৎ কালো বাদুর জানালা দিয়ে ঢুকে হাড় ঝোলানো সঞ্জুর গলা কামড়ে ধরল, আর আমি ভয়ে বিছানা থেকে গড়িয়ে পড়লাম। তবে এ কি স্বপ্ন নয়? কিন্তু বন্ধ ঘর থেকে সঞ্জু গেল কোথায়? তবে কি প্রেত বাদুরটা তাকে নিয়ে গেছে? অতুল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সঞ্জুর খোঁজ পেল না। আমিও সঞ্জুর চেন চুরি আর রাতে দেখা স্বপ্নটার কথা এড়িয়ে গেলাম। রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো। আমি ভুল পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থঙ্কর বলছি রে, চিনতে পারছিস? আরে হাওড়ার তীর্থঙ্কর। কান্না গলায় উত্তর এলো, আমি সঞ্জু নই, ওর বাবা কইছি। সঞ্জু আর নেই। নেই মানে? কি হলো ওর? জানি না বাবা, কাল সকালে পাণ্ডুগড় গেছিল বন্ধুর বাড়ি। রাত প্রায় 3:30 বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল, আর উঠে নাই। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? ডাক্তারবাবু কি বললেন? ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ভয় সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সঞ্জুর বাবা কান্নায় ফেটে পড়ে বললেন, ডাক্তারবাবু এসেছিলেন, উনি কইলেন কোনো এক বিভৎস ভয়ে নাকি সঞ্জুর হার্ট অ্যাটাক হয়ে গেছে। এসবের পরে আর অতুলের বাড়িতে থাকতে মন করছিল না। এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে স্পন্দন বহুগুণ বেড়ে গেছে।
ব্যাগপত্র গুছিয়ে 10টা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে পড়ল সেই রাজপ্রাসাদ। একবারে ভেতরে ঢোকার মন হতে প্রাসাদে ঢুকেই পড়লাম। আর সেখানে গিয়েই আমি আরও একবার অবাক হয়ে গেলাম। দেখলাম বিজয় প্রতাপের মোমের মূর্তির গলায় ঝুলছে দামি চকচকে সেই সোনার চেনটা।